মায়ের মৃত্যু সিজন 2 পর্ব 3। বেসমেন্টের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরটাতে রাহুলের শরীর অবশ হয়ে আসছে। সেলিম খানের চাবুকের প্রতিটি আঘাত তার পিঠে আগুনের মতো জ্বলছে, কিন্তু তার চেয়েও বেশি জ্বলছে তার মন। যে রহস্যময় চিরকুটটি সে ভেন্টিলেটর দিয়ে পড়তে দেখেছিল, সেটি এখন তার পায়ের কাছে পড়ে আছে। সেলিম খান চাবুকটা একপাশে রেখে রাহুলের চুলের মুঠি ধরে মুখটা উপরে তুললেন। তার চোখের মণিগুলো সাপের মতো ঠান্ডা। রাহুল, আমি অনেক বছর ধরে রাজনীতির মাঠে খেলছি। আমি জানি কখন কাকে দয়া দেখাতে হয় আর কখন কাকে পিষে মারতে হয়। তোর মা সুমি অনেক বড় ভুল করেছিল আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে। তুইও সেই একই ভুল করছিস। বল, নীল ডায়েরিটা কোথায় লুকিয়েছিস? রাহুল যন্ত্রণার মাঝেও হাসল। তার ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে ভাঙা গলায় বলল, সেলিম সাহেব, আপনি ডায়েরি খুঁজছেন? আপনি তো আসলে নিজের মৃত্যু পরোয়ানা খুঁজছেন। ওই ডায়েরিটা এখন আর কোনো সাধারণ কাগজ নয়, ওটা আপনার পাপের দলিল। সেলিম খান রাগে গর্জে উঠে আবার চাবুকটা হাতে নিলেন। ঠিক তখনই তার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে একটি কোড নাম ভেসে উঠল, দি আর্কিটেক্ট। সেলিম খানের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি বডিগার্ডদের ইশারা করলেন রাহুলকে একা রেখে বাইরে যেতে। তিনি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রাহুল একা হয়ে পড়ল। রাহুল শরীরে সর্বশক্তি দিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করল। ঠিক তখন জানালার উপর থেকে সেই রহস্যময় কণ্ঠস্বর আবার শোনা গেল, বেশি নড়াচড়া করো না রাহুল, কবজি ছিঁড়ে যাবে, চুপ করে থাকো। রাহুল চমকে ওপরের দিকে তাকালো। ভেন্টিলেটরের গ্রিলটা কেউ সরাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে একটি চটপটে শরীর নিচে নেমে এলো, মুখ ঢাকা, পরনে কালো ট্যাকটিক্যাল স্যুট। লোকটি কাছে এসে রাহুলের হাতের বাঁধন কাটতে শুরু করল। রাহুল অস্ফুট স্বরে বলল, আপনি কে? কেন আমাকে সাহায্য করছেন? লোকটি মাস্ক সরালো। রাহুল স্তব্ধ হয়ে গেল। এটি আর কেউ নয়, জাহিদ সাহেবের নিখোঁজ সেক্রেটারি নিশা। সবাই ভেবেছিল সে মারা গেছে। নিশা ফিসফিস করে বলল, কথা বলার সময় নেই রাহুল। সেলিম খানের বাগানবাড়িতে এখন কমান্ডো লেভেলের সিকিউরিটি আসছে। জাহিদ সাহেব জেল থেকে বসে তার শেষ খুঁটি চালছেন। তিনি চান না তুমি সেলিম খানের হাতে মরো, কারণ তোমার কাছে থাকা ডায়েরিটা তার বাঁচার একমাত্র উপায়। রাহুল অবাক হয়ে বলল, তার মানে জাহিদ সাহেব আর সেলিম খান এখন একে অপরের শত্রু? নিশা রাহুলের হাত ধরে টেনে তুলল। সিন্ডিকেটে কোনো বন্ধু নেই রাহুল, সবাই এখানে শিকারী। সেলিম খান জাহিদকে ফাঁসিয়ে তার সব সম্পত্তি দখল করতে চাইছে, আর জাহিদ সাহেব চাইছেন তোমাকে ব্যবহার করে সেলিমকে ধ্বংস করতে। তুমি এখন দুই আগুনের মাঝখানে। তারা যখন বেসমেন্টের করিডোর দিয়ে পালাচ্ছিল, তখন হঠাৎ করিডোরের আলোগুলো লাল হয়ে জ্বলতে শুরু করল। সাইরেন বাজছে। আরিফ জ্যামার কাটিয়ে ইয়ারপিসে ফিরল। রাহুল, রাহুল, শুনতে পাচ্ছ? বাগানবাড়ির চারপাশে ব্ল্যাক ক্যাট সিকিউরিটি পজিশন নিয়েছে। নিশা তোমাকে যে পথে নিচ্ছে ওটা একটা ট্র্যাপ হতে পারে, ফিরে আসো। রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিশা কি তবে জাহিদ সাহেবের গুপ্তচর? সে কি রাহুলকে বাঁচানোর ছলে অন্য কোনো অন্ধকার গর্তে নিয়ে যাচ্ছে? নিশা রাহুলের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিল। আরিফ ছেলেটা বুদ্ধিমান, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে। নিশা তার পকেট থেকে একটা ছোট ইলেকট্রিক শক গান বের করে রাহুলের ঘাড়ে চেপে ধরল। রাহুলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে মাটিতে লুটিয়ে পড়ার আগে শুধু দেখল নিশা কোনো একজনের সাথে ফোনে কথা বলছে। প্যাকেজ ইজ রেডি, ডেলিভারি লোকেশন সাইট 07। অন্যদিকে রিয়া বাগানবাড়ির মূল হলরুমে বিপদে পড়েছে। জ্যামার চলে যাওয়ার পর তার ক্যামেরা থেকে লাইভ স্ট্রিম শুরু হয়েছে ঠিকই, কিন্তু সেলিম খানের বডিগার্ডরা তাকে চিনে ফেলেছে। তারা রিয়াকে ঘিরে ফেলল। রিয়া তার ব্যাগের ভেতর হাত ঢোকালো। সেখানে আরিফের দেওয়া একটা ছোট ধোঁয়া তৈরি করা বোমা বা স্মোক বম ছিল। ধাই করে একটা শব্দ হলো, আর পুরো হলরুম সাদা ধোঁয়ায় ঢেকে গেল। রিয়া সেই সুযোগে ভিড়ের মাঝ দিয়ে দৌড় দিল। সে যখন বাগানে এসে পৌঁছল, দেখল একটা কালো রঙের মাইক্রোবাস দ্রুত গতিতে বাগান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। রিয়া চিৎকার করে উঠল, রাহুল, রাহুল! কিন্তু গাড়িটি থামল না। গাড়িটির ভেতরে নিশা রাহুলের পকেট থেকে নীল ডায়েরির সেই পাতাটি বের করল যা রাহুল ছিঁড়ে রেখেছিল। নিশা পাতাটি পড়ে নিজের ফোনে একটা ছবি তুলল, আর তারপরই পাতাটি গিলে ফেলল। সে জানে এই ডায়েরির প্রতিটি পাতা কতজনের প্রাণ কেড়ে নিতে পারে। রাহুল যখন চোখ খুলল, সে দেখল সে একটা চলন্ত নৌকায়। চারিদিকে অথই জল, বৃষ্টির শব্দ আর ইঞ্জিনের ভটভট আওয়াজ। তার সামনে বসে আছে একজন বৃদ্ধ লোক, যার এক চোখ পাথরের।
লোকটি তামাক টানছে আর রাহুলের দিকে তাকিয়ে আছে। বৃদ্ধটি বলল, সুমি বিবির ছাউয়াল তুমি? তোমার কপালে তো অনেক ভোগান্তি লেখা বাবা। সেলিম খান আর জাহিদ সাহেব তো নস্যি। তোমার আসল লড়াই তো সেই আর্কিটেক্টের সাথে, যে এই সব কিছুর নকশা করেছে। রাহুল কাঁপতে কাঁপতে উঠে বসল। আর্কিটেক্ট কে? সে কি এই সিন্ডিকেটের মেম্বার? বৃদ্ধ হাসল, তার দাঁতগুলো কুচকুচে কালো। সেই দেশের আইন, সেই দেশের বিচার, তাকে চেনার ক্ষমতা কারও নেই। সে তোমার মায়ের ডায়েরিটা চায়, কারণ ওই ডায়েরিতে তার আসল পরিচয় লেখা আছে। রাহুল বুঝতে পারল সে এক এমন গোলকধাঁধায় ঢুকেছে যার কোনো শেষ নেই। জাহিদ, অরিন্দম, সেলিম খান এরা সবাই কেবল দাবার ঘুঁটি। আসল খেলোয়াড় অন্য কেউ, যে এখনও পর্যন্ত কোনো ছায়াও ফেলেনি। রাহুল নৌকার জানালার বাইরে তাকালো। মেঘনা নদীর উত্তাল ঢেউয়ের মাঝে সে একা। রিয়া আর আরিফ তার থেকে 100 মাইল দূরে। হঠাৎ নৌকার রেডিওতে একটি সিগন্যাল বেজে উঠল। একটি যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে উঠল, সাবজেক্ট রাহুল ইজ অন রিভার, এক্সিকিউট অর্ডার 66। বৃদ্ধ লোকটির মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। সে দ্রুত একটা লাইফ জ্যাকেট রাহুলের দিকে ছুঁড়ে মারল। ঝাঁপ দাও বাবা, ওরা নদী তলা দিয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে একটা বিকট বিস্ফোরণ হলো। নৌকাটি 2 ভাগে ফেটে গেল। রাহুল ছিটকে পড়ল উত্তাল নদীর জলে। চারিদিকে আগুনের গোলা আর কালো ধোঁয়া। রাহুল যখন জলের নিচে তলিয়ে যাচ্ছে, সে দেখল জলের নিচ দিয়ে কয়েকটা ব্ল্যাক ইউনিফর্ম পরা ডাইভার তার দিকে এগিয়ে আসছে। তাদের হাতে ধারালো হারপুন। রাহুল বুঝতে পারল তাকে জ্যান্ত ধরা নয়, বরং চিরতরে স্তব্ধ করাই এখন সিন্ডিকেটের প্রধান লক্ষ্য। প্রতিশোধের এই নদী এখন রাহুলের রক্তে লাল হতে চলেছে। মেঘনা নদীর উত্তাল জলরাশির নিচে রাহুল যখন জীবনের শেষ লড়াইটা লড়ছিল, তখন ওপরের পৃথিবীতে আগুনের লিলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। বিস্ফোরণের ধাক্কায় রাহুলের কান দুটো থঁ ভঁ করছে। চারপাশের পানি যেন তরল সীসার মতো ভারী হয়ে তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। জ্যাকেটের ভেতর জমে থাকা সামান্য বাতাস তাকে কোনো মতে ভাসিয়ে রেখেছে ঠিকই, কিন্তু ওপর থেকে আসা সার্চলাইটের তীব্র আলো পানির ভেতরেও পৌঁছে যাচ্ছে। রাহুল দেখল সেই যমদূতের 5-6 জন ডাইভার যান্ত্রিক ক্ষিপ্রতায় তার দিকে এগিয়ে আসছে। তাদের হাতে ধারালো হারপুন আর চোখে নীলচে গ্লোয়িং গগলস। রাহুল জানে পানির নিচে লড়াই করা তার জন্য অসম্ভব। সে তার ছোট ছুরিটা বের করার চেষ্টা করল, কিন্তু পানির প্রবল চাপে হাত নাড়াচাড়া করাই দায়। ঠিক তখন প্রথম হারপুনটি তার বাঁ কাঁধের ঠিক পাশ দিয়ে ছিটকে চলে গেল। একটুর জন্য তার শরীর ফুঁড়ে যায়নি। রাহুল দ্রুত নিচের দিকে ডুব দিল। সে লক্ষ্য করল নদীর তলদেশে একটা পুরনো ডুবে যাওয়া কার্গো জাহাজের কঙ্কাল পড়ে আছে। সে ভাবল এটাই তার লুকোনোর একমাত্র জায়গা। জাহাজের জং ধরা লোহার কাঠামোর ভেতরে ঢুকে রাহুল এক মুহূর্তের জন্য শ্বাস নেওয়ার চেষ্টা করল। লোহার দেয়ালে হারপুনের আঘাতের শব্দ শোনা যাচ্ছে, ঠং ঠং। তারা ভেতরে ঢোকার রাস্তা খুঁজছে। রাহুল ভাবছিল মায়ের কথা। মা বলতো, বিপদ যখন চারপাশ থেকে ঘিরে ধরে তখন নিজের ভয়কে অস্ত্রের মতো ব্যবহার করবি। রাহুল দেখল জাহাজের মেঝের কাছে একটা অক্সিজেন সিলিন্ডার পড়ে আছে। সে ওটার নবটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করল। যদি ওটা থেকে বুদবুদ বের হয় তবে ডাইভাররা বিভ্রান্ত হতে পারে। এদিকে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে নিশা, তার হাতে একটা অত্যাধুনিক ট্যাবলেট। সে রাহুলের জ্যাকেটে লাগানো ট্র্যাকার দিয়ে তার গতিবিধি পর্যবেক্ষণ করছে। তার পাশে এসে দাঁড়ালো এক দীর্ঘদেহী লোক, যার পরনে দামি ওভারকোট। লোকটির মুখ ছায়ায় ঢাকা। নিশা নিচু স্বরে বলল, আর্কিটেক্টের নির্দেশ ছিল তাকে জীবিত উদ্ধার করা, কিন্তু সালিম খানের ড্রাইভাররা তো তাকে মেরেই ফেলবে। লোকটি শান্ত গলায় উত্তর দিল, রাহুল যদি এইটুকু বাধা পার হতে না পারে তবে সে ডায়েরির রহস্য উন্মোচনের যোগ্য নয়। সুমির ছেলে হিসেবে তার রক্তে লড়াই করার ক্ষমতা আছে, অপেক্ষা করো। পানির নিচে রাহুল তখন জীবনের সবথেকে কঠিন মুহূর্ত পার করছে। একজন ডাইভার জাহাজের ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। সে রাহুলের পা লক্ষ্য করে হারপুন তাক করল। ঠিক সেই মুহূর্তে রাহুল সিলিন্ডারের নবটা পুরোটা খুলে দিল। প্রবল চাপে গ্যাস বেরিয়ে আসায় চারপাশ ঘোলাটে হয়ে গেল। ডাইভারটি লক্ষ্যভ্রষ্ট হল এবং রাহুল সেই সুযোগে ডাইভারটির ওপর ঝাঁপিয়ে পড়ল। তার ছোট ছুরিটা দিয়ে ডাইভারের অক্সিজেন পাইপটা কেটে দিল সে। ডাইভারটি আতঙ্কে হাত পা ছুড়তে লাগল এবং ওপরে ওঠার চেষ্টা করল। রাহুল তার গগলস আর মাস্কটা কেড়ে নিয়ে নিজের মুখে লাগালো। এবার সে অন্তত শ্বাস নিতে পারবে। রাহুল যখন পানির ওপরে মাথা তুলল, নদীর তীরের কাছে সে একটা ছোট নৌকা দেখতে পেল, কিন্তু সেটা পুলিশের নয়, সেলিম খানের ক্যাডারদের। আরিফ তার ল্যাপটপের সামনে বসে ঘামছে। রিয়া,
রাহুলের সিগন্যাল ডিস্টার্বড, ও মেঘনার মাঝখানে কোথাও আছে, কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখছি। নদীর ওই এরিয়াতে কেবল সেলিম খানের লোক নয়, ব্যাংককের একটা প্রাইভেট সিকিউরিটি ফার্মের আইপি অ্যাড্রেসও শো করছে। তার মানে ইন্টারন্যাশনালি কেউ এই ডায়েরির পেছনে লেগেছে। রিয়া মরিয়া হয়ে বলল, আরিফ, মিস্টার চৌধুরীকে ফোন করো, তিনি ছাড়া এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না। রাহুল যখন সাঁতরে তীরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তখন দেখল নিশা একা একটা স্পিড বোটে করে তার দিকে এগিয়ে আসছে। রাহুল ভাবল নিশা তাকে মারতে আসছে। সে ডুব দেওয়ার চেষ্টা করল, কিন্তু নিশা চিৎকার করে বলল, রাহুল, নিচে ডুব দিও না, নিচ দিয়ে টর্পেডো আসছে, আমার হাতে হাত দাও। রাহুল দ্বিধায় পড়ল। এই মেয়েটি একবার তাকে শক দিয়ে ডুবিয়েছে, এখন আবার বাঁচাতে চাইছে। কিন্তু পেছনে ফিরে দেখল 3টে কালো স্পিডবোট তাকে ঘিরে ফেলছে। উপায়হীন হয়ে সে নিশার বাড়ানো হাতটা ধরল। নিশা এক ঝটকায় তাকে বোটে তুলে নিল এবং ঝড়ের বেগে বোটটা ঘুরিয়ে নদীর মাঝখানে নিয়ে গেল। পেছন থেকে গুলি বর্ষণ শুরু হলো। নিশা বোটের হ্যান্ডেল ধরে বলল, রাহুল, ডায়েরির যে পাতাটা আমি গিলেছি ওটা একটা ফেক ছিল। আমি জানতাম সেলিম খান আমাকে সার্চ করবে। আসল পাতাটা তোমার জ্যাকেটের ইনার লাইনিংয়ে আমি সেলাই করে দিয়েছি, ওটা নিয়ে পালাও। রাহুল অবাক হয়ে তার জ্যাকেট চেক করল। সত্যি, সেখানে একটা শক্ত কাগজের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। তুমি কে নিশা? কেন জাহিদ সাহেবের হয়ে কাজ করছো, আবার আমাকেও বাঁচাচ্ছ? নিশা বিষণ্ণ হেসে বলল, আমি জাহিদ সাহেবের সেক্রেটারি ছিলাম না রাহুল, আমি তোমার মায়ের ছোটবেলার বন্ধুর মেয়ের মেয়ে। তোমার মা আমাকে মানুষ করেছিলেন। জাহিদ আর অরিন্দমের পাপের সাম্রাজ্য ভেতর থেকে ধ্বংস করার জন্য আমি ছদ্মবেশ নিয়েছিলাম। কিন্তু আর্কিটেক্ট, সে অনেক শক্তিশালী। হঠাৎ একটা হেলিকপ্টারের জোরালো আলো তাদের বোটের ওপর পড়ল। আকাশ থেকে লাউডস্পিকারে একটা কণ্ঠ ভেসে এলো, অ্যাটেনশন, বোট থামাও, মিস্টার সেলিম খানের সম্পত্তি ফেরত দাও, নতবা গুলি চালানো হবে। নিশা রাহুলকে একটা রিমোট কন্ট্রোল দিল। রাহুল, এই বোটে একটা অটো পাইলট মোড আছে, ওটা তোমাকে একটা নির্জন দ্বীপে নিয়ে যাবে যেখানে আরিফ আর রিয়া অপেক্ষা করছে। আমি ওদের ব্যাকআপ দিচ্ছি। নিশা কিছু বলার আগেই নিশা বোট থেকে নদীতে ঝাঁপ দিল। সে নিজের শরীরকে টোপের হিসেবে ব্যবহার করল, যাতে হেলিকপ্টারটি তাকে ফলো করে। রাহুল একা বোটে বসে আছে, তার চারদিকে অথই জল, আকাশে হেলিকপ্টারের গর্জন, আর হাতে সেই নীল ডায়েরির এক রহস্যময় পাতা। সে পাতাটা বের করে চাঁদের আলোয় দেখার চেষ্টা করল। সেখানে কোনো লেখা নেই, কেবল একটা অদ্ভুত ম্যাপ আঁকা। ম্যাপের নিচে লেখা, দ্য গ্রেভ অফ ট্রুথ, 1971। 1971? সত্যের কবর? মায়ের সাথে 1971-এর কী সম্পর্ক থাকতে পারে? রাহুল বুঝতে পারল, এই লড়াইটা কেবল তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নয়, এটা বাংলাদেশের ইতিহাসের কোনো এক অন্ধকার অধ্যায়ের সাথে জড়িয়ে আছে। বোটটা যখন সেই নির্জন দ্বীপে ভিড়ল, রাহুল দেখল সেখানে রিয়া আর আরিফ দাঁড়িয়ে নেই। সেখানে দাঁড়িয়ে আছে একজন লম্বা মানুষ, যার মুখটা ছায়ায় ঢাকা। লোকটি ধীর পায়ে এগিয়ে এসে বলল, স্বাগতম রাহুল, সত্যের খুব কাছে চলে এসেছ, কিন্তু মনে রেখো, সত্য সবসময় সুন্দর হয় না। রাহুল বুক টানটান করে দাঁড়ালো, তার হাতে সেই রহস্যময় পাতা। আপনি কি সেই আর্কিটেক্ট? নদীর তীরে সেই কুয়াশাচ্ছন্ন নির্জন দ্বীপে সময় যেন থমকে দাঁড়িয়েছে। হেলিকপ্টারের আওয়াজ এখন অনেক দূরে, কিন্তু রাহুলের হৃৎপিণ্ডের ধূপপুকানি যেন ড্রামের মতো বাজছে। সামনে দাঁড়িয়ে থাকা ছায়াবৃত দীর্ঘদেহী লোকটির শান্ত, শীতল দৃষ্টি রাহুলের ভেতরে একটা কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। রাহুল তার ভেজা হাতে ডায়েরির সেই রহস্যময় ম্যাপটি শক্ত করে ধরে রাখল। কে আপনি? রাহুলের কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু তাতে এক ধরনের সংকল্প আছে। আপনিই কি সেই আর্কিটেক্ট? আপনি কি সেলিম খান আর জাহিদদের হয়ে কাজ করছেন? লোকটি অন্ধকার থেকে এক কদম সামনে এগিয়ে এলো। চাঁদের আলোয় তার মুখটা আংশিক দেখা গেল। বয়স 50-এর কোঠায়, চেহারায় আভিজাত্য আর এক কঠিন গাম্ভীর্য। সে হাসল না, কিন্তু তার চোখে এক অদ্ভুত করুণা দেখা গেল। আর্কিটেক্ট কে সেটা তুমি সময় হলেই জানবে রাহুল। আপাতত এটুকুই জানো, আমি মিস্টার চৌধুরীর ব্যক্তিগত গোয়েন্দা এবং তোমার মায়ের একজন পুরনো শুভাকাঙ্ক্ষী। আমার নাম ইমতিয়াজ। রাহুল যেন একটু স্বস্তি পেল, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারল না। শুভাকাঙ্ক্ষী? শুভাকাঙ্ক্ষী হলে মা যখন একা লড়াই করছিল তখন আপনারা কোথায় ছিলেন? মা যখন মরল তখন কোথায় ছিলেন আপনারা? ইমতিয়াজ দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালেন। রাজনীতি আর ক্ষমতার খেলা অনেক জটিল রাহুল। তোমার মা এমন কিছু তথ্য জেনে ফেলেছিলেন যা কেবল এই সিন্ডিকেট নয়, এই দেশের ওপরতলার অনেক রাঘব বোয়ালের ভিট নাড়িয়ে দিত। আমরা চেষ্টা করেছিলাম তাকে আড়াল করতে, কিন্তু সুমি বেগম বড্ড বেশি সাহসী ছিলেন। তিনি ডায়েরিটা কোথাও লুকিয়ে রেখেছিলেন, যা আমরাও খুঁজে পাইনি। রাহুল তার হাতের ম্যাপটা দেখিয়ে বলল,
এই ম্যাপে 1971 সালের কথা লেখা আছে, দ্য গ্রেভ অফ ট্রুথ 1971। এর মানে কি? 1971 সালের সাথে মায়ের মৃত্যুর সম্পর্ক কি? ইমতিয়াজ এগিয়ে এসে ম্যাপটার দিকে তাকালেন। 1971 সালে যুদ্ধের ডামাডোলের মাঝে এই সিন্ডিকেটের জন্মের বীজ বপন করা হয়েছিল। তখন কিছু লোক ছিল যারা স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে কোটি কোটি টাকার সোনা আর সম্পদ লুট করেছিল। সেই লুটের মাল দিয়ে আজকের এই সেলিম খান বা ইকবালের মতো মানুষরা তাদের সাম্রাজ্য বানিয়েছে। তোমার মা সম্ভবত সেই হারানো সম্পদের খোঁজ পেয়েছিলেন, অথবা সেই লুটেরাদের বংশপরম্পরায় আসল পরিচয় জেনে ফেলেছিলেন। হঠাৎ বনের ভেতর থেকে একটা শুকনো ডাল ভাঙার শব্দ হলো। ইমতিয়াজ চটকি তার গোমর থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তল বের করলেন। ওরা চলে এসেছে। সেলিম খানের লোক নয় রাহুল, এরা আরও বিপজ্জনক। এরা সিন্ডিকেটের প্রফেশনাল হিট স্কোয়াড। রাহুল আর ইমতিয়াজ দ্রুত বনের ঘন ঝোপের আড়ালে লুকালেন। 4-5 জন কালো পোশাকধারী লোক অত্যাধুনিক রাইফেল আর থার্মাল স্ক্যানার নিয়ে দ্বীপের ওপর নামছে। রাহুল দেখল তাদের একজনের হাতের ওপর একটা ট্যাটু আঁকা, একটা শিকারী বাজ পাখির ছবি। ইমতিয়াজ নিচু স্বরে বললেন, রাহুল, তোমাকে এই ম্যাপটা নিয়ে এখনই এখান থেকে বেরোতে হবে। এই ম্যাপটা তোমাকে নিয়ে যাবে সাইট 07-এ। ওটা আসলে কোনো প্রজেক্ট নয়, ওটা একটা পুরনো গণকবর বা কোনো আন্ডারগ্রাউন্ড ভল্ট। ওখানেই সেই ডায়েরির শেষ অংশ আর আসল সত্য লুকিয়ে আছে। কিন্তু রিয়া আর আরিফ কোথায়? তাদের কি হবে? রিয়া আর আরিফ নিরাপদ আছে। মিস্টার চৌধুরী তাদের উদ্ধার করেছেন। এখন কেবল তুমিই টার্গেট। এই নাও একটা রিসিভার, এটা দিয়ে কেবল আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো। ইমতিয়াজ পকেট থেকে একটা ছোট ডিভাইস রাহুলের হাতে দিলেন। এখন দৌড় দাও রাহুল, নদীর উল্টো পাশে একটা ছোট নৌকো লুকোনো আছে, যাও। রাহুল দৌড় শুরু করল। বনের ভিতর দিয়ে ঝোপঝাড় ডিঙিয়ে সে ছুটছে। পেছনে গুলির শব্দ শোনা গেল। ইমতিয়াজ সম্ভবত তাদের আটকে রাখার চেষ্টা করছেন। রাহুলের পা মুচকে যাচ্ছে, কাটা গাছে তার কাপড় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সে থামছে না। তার মাথায় শুধু ঘুরছে 1971, সত্যের কবর আর মা। দৌড়াতে দৌড়াতে সে নদীর অন্য পাড়ে পৌঁছল। সেখানে সত্যিই একটা ছোট ডিঙি নৌকো বাঁধা আছে। রাহুল কোনো মতে নৌকায় উঠে বাঁধন খুলে দিল। নদী এখানে খুব শান্ত, কিন্তু বাতাসের শব্দে যেন কান্নার সুর মিশে আছে। রাহুল নৌকার পাটাতনে বসে সেই ম্যাপটা আবার দেখল। ম্যাপের একটা কোণে একটা ছোট্ট লোগো আছে, একটা পুরনো স্ট্যাম্পের মতো। লোগোটা দেখে রাহুলের চোখ স্থির হয়ে গেল। এটা তো সেই লোগো যা রাহুল ছোটবেলায় মায়ের একটা পুরনো ট্রাঙ্কের ওপর দেখেছিল। রাহুল বুঝতে পারল, মায়ের অতীত কেবল কষ্টের ছিল না, সেটা ছিল এক ভয়ঙ্কর সত্যের ওপর দাঁড়িয়ে। মা হয়তো জানতেন এই দিন আসবে, তাই তিনি ডায়েরিটাকে ধাঁধার মতো করে রেখে গেছেন। হঠাৎ রাহুলের রিসিভারটা বেজে উঠল। ইমতিয়াজের গলা নয়, বরং সেলিম খানের সেই ভারী কণ্ঠস্বর ভেসে এলো। রাহুল, ইমতিয়াজকে দিয়ে লাভ হবে না, সেও আমাদের খেলায় ছোট একটা ঘুঁটি। তুমি যে নৌকায় আছো তার নিচে একটা সেন্সার আছে। আগামী 5 মিনিটের মধ্যে যদি তুমি ম্যাপের লোকেশন আমাদের না বলো, তাহলে মাঝ নদীতেই তোমার ভবলীলা সাঙ্গ হবে। রাহুলের হাত কাঁপতে শুরু করল। সে নৌকোর নিচটা পরীক্ষা করতেই দেখল একটা লাল আলো মিটমিট করে জ্বলছে। ওটা একটা টাইম বম্ব। সেলিম খান তাকে কেবল মারতে চায় না, সে ডায়েরির শেষ সত্যটা ধ্বংস করে দিতে চায়। রাহুল এখন মাঝ নদীতে। সাঁতরে তীরে যাওয়া অসম্ভব, সামনে মৃত্যুর ঘণ্টা বাজছে। কিন্তু রাহুল হাল ছাড়ল না। সে ম্যাপের সেই লোগোটার দিকে তাকিয়ে একটা কথা মনে করার চেষ্টা করল, যা মা সবসময় বলতেন, সত্য যখন আগুনের মুখে পড়ে তখন সে আরও খাঁটি হয়। রাহুল হঠাৎ দেখল ম্যাপের কাগজের নিচে দ্বিতীয় স্তরে কোনো লেখা আছে। সে তার লাইটারটা জ্বালিয়ে কাগজের নিচ থেকে একটু তাপ দিতেই নতুন কিছু অক্ষর ফুটে উঠল। সেখানে লেখা, দ্য ট্রু এনিমি সিটস অ্যাট দ্য টেবিল ইউ ইট ফ্রম। আসল শত্রু সেই টেবিলেই বসে যেখানে তুমি খাও। এই কথাটার মানে কি? রাহুল কি তাহলে রিয়া বা আরিফকেও বিশ্বাস করতে পারবে না, নাকি মিস্টার চৌধুরী সেই আসল শত্রু? বোমার শব্দ টিক টিক করে বাড়ছে। আর মাত্র 1 মিনিট। নদীর শান্ত পানির ওপর ডিঙ্গি নৌকাটি ভাসছে, কিন্তু রাহুলের ভেতরে তখন এক প্রলয়ঙ্কারী ঝড়। নৌকার পাটাতনের নিচে সেই লাল আলোটি এখন আর মিটমিট করছে না, বরং দ্রুত গতিতে জ্বলছে আর নিভছে। টিকটিক শব্দটা রাহুলের মগজের ভেতর হাতুড়ির মতো আছাড় মারছে। মাত্র 45 সেকেন্ড। সেলিম খানের সেই পৈশাচিক কণ্ঠস্বর রিসিভারে এখনও প্রতিধ্বনিত হচ্ছে। রাহুল বুঝতে পারল, সেলিম খান তাকে কোনো সুযোগই দিচ্ছে না। হয় ম্যাপ সমর্পণ করতে হবে, নয়তো এই অথই জলে সলিল সমাধি। কিন্তু রাহুলের মাথায় তখন ঘুরছে ম্যাপের সেই সদ্য আবিষ্কৃত লাইনটি, আসল শত্রু সেই টেবিলেই বসে যেখানে তুমি খাও। এই কথার মানে কি?
তবে কি মিস্টার চৌধুরী, যিনি তাকে এতক্ষণ বাঁচিয়ে আসছিলেন, তিনিও এই ষড়যন্ত্রের অংশ, নাকি রিয়া বা আরিফ? ভাবতেই রাহুলের বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু এখন আবেগ দেখানোর সময় নয়। সে দ্রুত নৌকার চারপাশটা দেখল। নদী এখানে বেশ গভীর, আর স্রোত তাকে মাঝ নদীর দিকে ঠেলে দিচ্ছে। সাঁতরে পাড়ে যাওয়া অসম্ভব। হঠাৎ তার নজর পড়ল নৌকার এক কোণে রাখা একটা জং ধরা লোহার হুক আর কিছু দড়ির ওপর। রাহুলের মাথায় একটা পাগলাটে বুদ্ধি খেলে গেল। সে জানে এই বোমাটি যদি নৌকার কাঠামোর সাথে লেগে থাকে তবে বিস্ফোরণে নৌকাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু যদি সে বোমার অংশটুকুকে বিচ্ছিন্ন করতে পারে? রাহুল তার ছোট ছুরিটা বের করল। বোমার লাল আলোটা যেখানে জ্বলছে সেই পাটাতনের কাঠটা অনেক পুরনো আর নোনা ধরা। সে পাগলের মতো কাঠটা কাটতে শুরু করল। হাত কাঁপছে, ঘাম ঝরছে চোখে, কিন্তু সে থামছে না। 25 সেকেন্ড। রাহুল, উত্তর দাও, ম্যাপটা কোথায়? রিসিভারে সেলিম খানের চিৎকার। রাহুল রিসিভারটা তুলে নিয়ে শান্ত গলায় বলল, ম্যাপটা পাবেন সেলিম সাহেব, তবে সেটা নদীর তলদেশ থেকে খুঁজে নিতে হবে। বলেই সে রিসিভারটা ছুঁড়ে মারল নদীতে। 15 সেকেন্ড। পাটাতনের কাঠটা আলগা হয়ে এসেছে। রাহুল তার শরীরের পুরো শক্তি দিয়ে একটা লাথি মারল। ক্যাচ ক্যাচ শব্দে কাঠের টুকরোটা আলগা হয়ে এলো। রাহুল দড়িটা দিয়ে ওই কাঠের টুকরোটাকে একটা চওড়া বাঁশের লাঠির সাথে বাঁধল এবং সেটাকে নৌকার থেকে যতটা সম্ভব দূরে ঠেলে দিল। 5 সেকেন্ড। 4, 3, 2। রাহুল নৌকার উল্টো দিকে ঝাঁপ দিল পানিতে। বিকট একটা বিস্ফোরণে রাতের আকাশ লাল হয়ে উঠল। আগুনের একটা প্রকাণ্ড গোলক নৌকার একটা অংশ উড়িয়ে দিল। পানির নিচেও সেই শকওয়েভ রাহুলের বুকে হাতুড়ির মতো লাগল। সে অনুভব করল তার শরীরটা যেন নিথর হয়ে যাচ্ছে, কিন্তু বাঁচার আদিম আকাঙ্ক্ষা তাকে পানির ওপরে টেনে তুলল। সে যখন মাথা তুলল, দেখল নৌকাটি আংশিক ভেঙে ডুবে যাচ্ছে, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। আগুনের আলোয় সে দেখতে পেল তীরের কাছে কয়েকটা কালো স্পিড বোট এগিয়ে আসছে। সেলিম খানের লোকেরা আসছে নিশ্চিত করতে যে রাহুল মরেছে কিনা। রাহুল ডুব দিয়ে নৌকার অবশিষ্টাংশের আড়ালে লুকালো। তার বাম হাতটা বিস্ফোরণের তাপে ঝলসে গেছে, কিন্তু ব্যথার চেয়েও বেশি ভয় তাকে তাড়া করছে। স্পিডবোটগুলো কাছাকাছি আসতেই সে শুনল একজনের কণ্ঠস্বর, সার্চ করো, ম্যাপটা চাই, বডি না পেলেও চলবে, কিন্তু ওই কাগজটা যেন নষ্ট না হয়। ঠিক সেই মুহূর্তে বনের দিক থেকে আচমকা কয়েকটা সাইলেন্সার লাগানো গুলির শব্দ এলো। স্পিডবোটের ওপর থাকা লোকগুলো একে একে ঢলে পড়তে লাগল। রাহুল অবাক হয়ে দেখল অন্ধকারের ভিতর থেকে আরেকটি স্পিডবোট ঝড়ের বেগে এগিয়ে আসছে, কিন্তু এটা সেলিম খানের নয়। এই বোটের ওপর দাঁড়িয়ে আছে নিশা। নিশা বোটটা রাহুলের কাছে নিয়ে এলো। রাহুল, হাত ধরো, জলদি। রাহুল কোনো মতে উঠে দাঁড়ালো এবং নিশার হাত ধরে বোটে উঠে এলো। নিশা তাকে এক নজর দেখে বলল, তুমি বেঁচে আছো এটাই মিরাকেল। সেলিম খান তোমাকে শেষ করার জন্য তার সবথেকে দক্ষ শুটারদের পাঠিয়েছিল। নিশা বোটটা ঘোরাতে ঘোরাতে বলল, রাহুল, আরিফ আর রিয়া বিপদে পড়েছে। মিস্টার চৌধুরীর সেই সেফ হাউস অ্যাটাক করা হয়েছে। সেলিম খান জানতে পেরেছে মিস্টার চৌধুরী তোমাকে আড়ালে সাহায্য করছিলেন। এখন চৌধুরীকেও গদ্দার ঘোষণা করা হয়েছে। রাহুলের মাথায় সব গোলমাল হয়ে যাচ্ছে। ইমতিয়াজ বলেছিল মিস্টার চৌধুরী মায়ের শুভাকাঙ্ক্ষী, আবার ম্যাপের লেখা বলছে শত্রু তার নিজের টেবিলেই। নিশার দিকে তাকিয়ে রাহুল জিজ্ঞাসা করল, নিশা, তুমি কার হয়ে কাজ করছো? জাহিদ সাহেবের, নাকি নিজের কোনো এজেন্ডা আছে? নিশা তার চোখে চোখ রেখে বলল, আমি কার হয়ে কাজ করছি সেটা বড় কথা নয় রাহুল। বড় কথা হলো এই মুহূর্তে তোমার কাছে থাকা ওই ম্যাপের পাতাটা পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। জাহিদ সাহেব জেল থেকে খবর পাঠিয়েছেন 1971 সালের সেই গণকবরটি কেবল লাশের নয়, ওটা ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের দলিল। যারা ওই ষড়যন্ত্রের নকশা করেছিল তাদের উত্তরসূরিরাই আজ শ্যাডো সিন্ডিকেট চালাচ্ছে। নিশা রাহুলকে একটা ল্যাপটপ দিল। আরিফ এই ফাইলটা পাঠানোর ঠিক আগে তার কানেকশন কাট হয়ে যায়। দেখো। রাহুল ফাইলটা খুলল। সেখানে 19 জুলাই 1971-এর CIA ডিক্লাসিফাইড রিপোর্টের স্ক্যান কপি। সেখানে নাম আছে দ্য আর্কিটেক্ট অফ 71 অপস। নামটা কালো কালিতে মোছা, কিন্তু তার পাশে একটা ছবি আবছা দেখা যাচ্ছে। ছবিটা দেখে রাহুলের শরীর হিম হয়ে গেল। এই মানুষটি আর কেউ নয়, মিস্টার চৌধুরীর বাবা। রাহুলের কাছে সব পরিষ্কার হতে শুরু করল। মিস্টার চৌধুরী তাকে সাহায্য করছেন কারণ তিনি চান তার বাবার সেই কলঙ্কিত ইতিহাস চিরতরে মুছে দিতে। আর রাহুল যদি সেই সত্যটা সবার সামনে আনে তবে চৌধুরী পরিবার ধ্বংস হয়ে যাবে। নিশা, আমাদের সাইট 07-এ যেতেই হবে, রাহুল দৃঢ়স্বরে বলল। আমি জানি ম্যাপের সংকেত কি। ওটা কোনো গণকবর নয়, ওটা একটা পুরনো বাংকার যা ঢাকার অদূরে একটা পরিত্যক্ত জমিদার বাড়ির নিচে লুকানো। নিশা অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানলে? রাহুল তার পকেট থেকে ডায়েরির সেই ছেঁড়া পাতাটি বের করল। মা ডায়েরিতে একটা ধাঁধা লিখেছিলেন,
যেখানে রাজা তার সিংহাসন হারায় সেখানেই লুকিয়ে আছে সব হাহাকার। সাভারের সেই পুরনো জমিদার বাড়ি, যেটাকে সবাই অভিশপ্ত বাড়ি বলে চেনে, ওটাই সাইট 07। তারা যখন সাভারের দিকে এগোচ্ছে তখন অন্ধকার আকাশ চিরে আবার সেই হেলিকপ্টারের আওয়াজ পাওয়া গেল। এবার আর একটি নয়, দুটি। সেলিম খান আর তার পেছনে থাকা সেই অদৃশ্য শক্তি এবার তাদের শেষ মরণ কামড় দিতে প্রস্তুত। রাহুল তার ঝলসে যাওয়া হাতটা চেপে ধরে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বলল, মা, আজ রাতের শেষ আলোয় আমি ওই অন্ধকার মুখগুলোকে চিনে নেবই। হয় সত্য জিতবে, নয়তো আমি তোমার কাছে ফিরে আসব। সাভারের সেই পরিত্যক্ত জমিদার বাড়িটা নিবিড় অন্ধকারের মাঝে এক দানবের মতো দাঁড়িয়ে আছে। চারদিকে পুরনো বটগাছের শিকড় যেন বাড়িটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। নিশা স্পিডবোটটা ঝোপের আড়ালে লুকিয়ে রাহুলকে নিয়ে পাড়ে নামল। ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হাহাকার পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। রাহুলের শরীর এখন যন্ত্রণায় নীল হয়ে আসছে। ঝুলসে যাওয়া হাতের চামড়া বৃষ্টির ছাঁট লেগে জ্বলছে, কিন্তু তার লক্ষ্য এখন অবিচল। বাস্তবতা হলো, এই পৃথিবীতে ন্যায়ের চেয়ে অন্যায়ের শিকড় অনেক গভীর। রাহুল বুঝতে পারছে এই বিশাল অট্টালিকাটি কেবল ইটের পাহাড় নয়, এটি একটি দুর্ভেদ্য জেলখানা, যেখানে বছরের পর বছর ধরে সত্যকে বন্দী করে রাখা হয়েছে। সাবধানে পা ফেলো রাহুল, নিশা ফিসফিস করে বলল। তার হাতে থাকা একটা ছোট নাইট ভিশন টর্চ মাটির দিকে তাক করা। এই বাড়ির নিচে যে বাংকার আছে সেখানে পৌঁছানো মানে হলো মৃত্যুর মুখের ভেতর হাত ঢোকানো। সেলিম খানের লোকেরা ইতিমধ্যে চারপাশ ঘিরে ফেলেছে। রাহুল চারদিকে তাকালো। মাটির কাছাকাছি এক ধরনের কুয়াশা জমেছে। হঠাৎ তার নজরে পড়ল ঝোপের আড়ালে কয়েকটা তাজা বুটের ছাপ। কেউ সম্প্রতি এখান দিয়ে ভেতরে ঢুকেছে। তার মানে সেলিম খান আগেই পৌঁছে গেছে। কিন্তু তারা কি বাংকারের প্রবেশপথ খুঁজে পেয়েছে? রাহুল ডায়েরির সেই ছেঁড়া পাতাটা মনে করার চেষ্টা করল। মা লিখেছিলেন, সিংহাসনের নিচে যেখানে রাজার পতন ঘটে। সে নিশার দিকে তাকিয়ে বলল, নিশা, আমাদের মূল হল রুমে যেতে হবে। সেখানে একটা কাঠের রাজকীয় চেয়ার ছিল, যা জমিদারদের আমলের। ওটাই আমাদের গন্তব্য। তারা দুজনে নিঃশব্দে বাড়ির ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকল। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে, নোনা ধরা গন্ধ নাকে ধাক্কা দিচ্ছে। প্রতিটি কদম ফেলার সময় পুরনো কাঠের মেঝে মরমর করে উঠছে। হঠাৎ ওপরের তলা থেকে ভারী বুটের শব্দ আর টর্চের আলো নিচে পড়তে দেখা গেল। রাহুল আর নিশা এক মুহূর্তের জন্য পাথরের মতো স্থির হয়ে গেল। ওপর থেকে একটা মোটা কণ্ঠস্বর শোনা গেল, পুরো বাড়িটা চষে ফেলো। ওই শালার ব্যাটা ডায়েরি নিয়ে এখানেই আসবে। সেলিম ভাইয়ের নির্দেশ, বডি চাই না, শুধু ডায়েরিটা চাই। রাহুল বুঝল সেলিম খান এখন মরিয়া। সে বাংকারের চাবি অর্থাৎ রাহুলের হাতে থাকা ম্যাপটা চায়। তারা দেওয়াল ঘেঁষে মূল হলরুমে পৌঁছল। ধুলোবালির স্তূপের মাঝে সেই বিশাল কাঠের সিংহাসনটি এখনও অক্ষত আছে। রাহুল সিংহাসনের হাতলে হাত রাখল। সেখানে খোদাই করা কিছু কারুকার্য ছিল। মা ডায়েরিতে লিখেছিলেন, 3টি সত্যের সমন্বয় খুলবে দ্বার। রাহুল দেখল সিংহাসনের পাশে 3টি প্যানেল। সে তার বুদ্ধি খাটিয়ে মায়ের শেখানো সেই পুরনো লড়ি বা ছড়ার 3টি শব্দ মনে করল। প্রতিটি শব্দ চেপে ধরতেই নিচ থেকে ঘড়ঘড় করে একটা শব্দ শোনা গেল। সিংহাসনটি ধীরে ধীরে সরে যেতে লাগল এবং নিচে একটি সরু সর্পিল সিঁড়ি বেরিয়ে এলো। জলদি করো রাহুল, ওপর থেকে টর্চের আলো তাদের দিকে ধেয়ে আসছে। তারা সিঁড়ি দিয়ে নামতেই ওপর থেকে গুলির শব্দ হলো। নিশা দ্রুত ওপরের লিভারটা টেনে দিল, ফলে সিংহাসনটি আবার তার জায়গায় ফিরে গেল। তারা এখন সম্পূর্ণ অন্ধকারে। রাহুল তার পকেট থেকে লাইটারটা জ্বালালো। সিঁড়ির নিচে এক বিশাল সুড়ঙ্গ। দেওয়ালগুলো শ্যাওলা ধরা, কিন্তু অদ্ভুতভাবে সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা আছে। হাঁটতে হাঁটতে তারা একটা ইস্পাতের দরজার সামনে এসে থামল। দরজার ওপর সেই লোগোটা, যা রাহুলের মায়ের ট্রাঙ্কে ছিল। রাহুল দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে যা দেখল তাতে তার গায়ের লোম কাড়া হয়ে গেল। এটা কেবল বাংকার নয়, এটা ছিল একটা আর্কাইভ। হাজার হাজার ফাইল, পুরনো আমলের কিছু সিন্দুক আর দেওয়ালে টাঙানো একটা ম্যাপ, যাতে সিন্ডিকেটের জন্মের সব তথ্য লেখা আছে। ঠিক মাঝখানের একটা টেবিলে একটা কাঁচের বাক্স রাখা, তার ভেতরে মায়ের সেই নীল ডায়েরির শেষ ভলিউমটা রাখা। রাহুল কাঁপতে কাঁপতে ডায়েরিটা হাতে নিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাংকারের এক কোণ থেকে হাততালির শব্দ ভেসে এলো। অন্ধকার থেকে বেরিয়ে এলেন মিস্টার চৌধুরী। তার সাথে 4 জন সশস্ত্র কমান্ডো। চৌধুরীর হাতে একটা আধুনিক রিভলভার। তার চোখে এখন আর সেই মমতা নেই, সেখানে ফুটে উঠেছে এক দানবীয় আধিপত্য। চমৎকার রাহুল, আমি জানতাম তুমিই পারবে এই বাংকারটা খুঁজে বের করতে। আমার বাবার সব গোপনীয়তা আজ তোমার হাতে। চৌধুরী ধীর পায়ে এগিয়ে এলেন। কিন্তু তুমি জানো না রাহুল, এই সত্যটা তুমি পৃথিবীর সামনে আনতে পারবে না, কারণ সত্যটা প্রকাশিত হলে এই পুরো দেশের ভিত্তি নড়ে যাবে। রাহুল ডায়েরিটা শক্ত করে ধরে বলল, আপনি কি তবে আর্কিটেক্ট?
চৌধুরী হাসলেন, সেই হাসিটা ছিল কর্কশ। না রাহুল, আর্কিটেক্ট একজন ব্যক্তি নন, এটি একটি আইডিয়া। আমি কেবল সেই আইডিয়ার রক্ষক। তোমার মা এই সত্যটা জেনেছিলেন, তাই তাকে সরে যেতে হয়েছিল। এখন যদি তুমি বাঁচতে চাও, ডায়েরিটা আমার হাতে তুলে দাও। রাহুল দেখল নিশা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে নিশার দিকে কিছু বলতে চাইল, কিন্তু দেখল নিশা তার পিস্তলটা রাহুলের দিকেই তাক করে রেখেছে। রাহুলের মাথায় আকাশ ভেঙে পড়ল। নিশা, তুমিও? নিশা পাথরের মতো গলায় বলল, সরি রাহুল, দুনিয়াটা আবেগে চলে না, দরদামে চলে। মিস্টার চৌধুরী আমাকে যা অফার করেছেন, তোমার মায়ের স্মৃতি তার কাছে কিছুই নয়। রাহুল একা, তার হাতে ডায়েরি, সামনে যমদূত, আর নিজের সবথেকে বিশ্বস্ত মানুষের বেইমানি। বাংকারের সাইলেন্ট অ্যালার্মটা বাজতে শুরু করলো। ওপর থেকে সেলিম খানের লোকেরা বাংকারটা ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেলিম খান চায় না চৌধুরী বা রাহুল কেউই এই তথ্য নিয়ে বাইরে যাক। রাহুল বুঝতে পারল সে এক ভয়ঙ্কর জালে বন্দী। সত্য তার হাতের মুঠোয়, কিন্তু সেই সত্যের ওজন তাকে পিষে মারতে চাইছে। সে কি পারবে এই বিশ্বাসঘাতকতার মাঝখান থেকে সত্যকে দুনিয়ার সামনে আনতে, নাকি আজ রাতেই এই বাংকারে সত্যের সাথে রাহুলের জীবনও সমাহিত হবে? গল্পের এই মোড়ে বাস্তবতা এক ভয়ঙ্কর সত্য উপহার দিল। ক্ষমতার কাছে রক্ত এবং স্মৃতির কোনো মূল্য নেই।